এই লোকটা একদিন সত্যি তাকে পাগল করে দেবে। ডাইনিং হলে জমজমাট পরিবেশ, হাসাহাসি, খুনসুটি, ছোটখাটো ঝগড়া সব মিলিয়ে বাড়ির চিরচেনা উষ্ণতা ছড়িয়ে আছে চারিপাশে। আদিবা নিজের ফোনের মধ্যে হাসতে হাসতে কিছু একটা দেখছে। আহিল আর শ্রেয়া নিজেদের চিরাচরিত তর্কে ব্যস্ত, আর আরস ফিসফিস করে মাহিদের সঙ্গে কিছু একটা নিয়ে ফোন দিয়াছে। মেঘ চুপচাপ স্বাভাবিকভাবে বসে আছে। তখনই সেখানে উপস্থিত হয় শ্রাবণ। লম্বা লম্বা পা ফেলে টেবিলের পাশে এসে দাঁড়ায়। শ্রাবণকে আসতে দেখে মেঘ কিছুটা গুটিসুটি মেরে নিজের চেয়ারে বসে। মেঘের দিকে এক পলক তাকিয়ে শ্রাবণ ধীরে গিয়ে মেঘের পাশের চেয়ারটায় বসে পড়ে। শ্রাবণকে বসতে থেকে নিজেকে আরও কিছুটা গুটিয়ে নেয় মেঘ। শ্রাবণ বসার সাথে সাথেই এতক্ষণের সকল গুনগুনানি ফিসফিসানি মুহূর্তে বন্ধ হয়ে এক শান্ত নিরিবিলি পরিবেশ তৈরি হয়। রান্নাঘর থেকে তা দেখে রাহেলা বেগম আর আফসানা বেগম হেসে ওঠে। তাদের সাথে সাথে সুইটি বেগম নিজেও হেসে ওঠে। শ্রাবণের গুরু গম্ভীর স্বভাবকে একটু হলেও ভয় পায় সকলে। তার উপস্থিতি যেন সকলের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেয়। যদিও শ্রাবণ কাউকে তেমন কিছু বলে না, তবুও অজান্তেই সকলের মনে একটা ভয় কাজ করে। হয়তো শ্রদ্ধাবোধ থেকে, নয়তো শ্রাবণের গুরু গম্ভীর একরোখা চরিত্রের কারণে। মেঘ নিজের চেয়ারে বসে হাঁসফাঁস শুরু করেছে। এই লোকটাকে এখানে এসে বসতে হবে কেন? আর কি কোনো চেয়ার খালি নেই নাকি? মেঘ পারছে না নিজেকে একদম গুটিয়ে টেবিলের নিচে ঢুকে পড়তে। মেঘকে এমনভাবে হাঁসফাঁস করতে দেখে সকলের আড়ালে টেবিলের নিচ দিয়ে মেঘের চেয়ার ধরে নিজের আরও কাছে টেনে আনে শ্রাবণ। তা দেখে চমকে শ্রাবণের দিকে তাকায় মেঘ। মেঘকে কিছুটা লাফিয়ে উঠতে দেখে সকলেই তাকায় মেঘের দিকে। তবে শ্রাবণ স্বাভাবিকভাবেই বসে আছে। মেঘের দিকে তাকিয়ে শ্রেয়া বলে উঠল, কি রে মেয়ে, কি হয়েছে? মেঘ একবার আর চোখে তাকালো শ্রাবণের দিকে। এরপর কণ্ঠ পরিষ্কার করে বলে উঠল, না, কিছু হয়নি। সবাই আগে নিজেদের খাওয়ায় মনোযোগ দিল। একে একে টেবিলে খাবার এনে রাখতে লাগলো সুইটি বেগম আর রাহেলা বেগম। খাবারের দিকে এক পলক তাকিয়ে নিজের প্লেটে খাবার তুলে নিতে লাগলো মেঘ। এরপর মেঘের চোখ গেল চিকেন কারিটার ওপর। কি সুন্দর রং, চকচক করছে একেবারে। আর কি মিষ্টি সুঘ্রাণ আসছে খাবারটা থেকে। চিকেন বরাবরই মেঘের পছন্দের। কিছুটা খুশি হয়ে চিকেনটা নিজের প্লেটে তুলে নেয় মেঘ। এরপর খেতে যাবে এমন সময় শ্রাবণের বলিষ্ঠ হাত এসে থামিয়ে দিল মেঘের হাত। মেঘ ভ্রু কুঁচকে তাকালো শ্রাবণের পানে। শ্রাবণ শান্ত কণ্ঠে বলে উঠল, এটা খাওয়ার দরকার নেই। শ্রাবণের সেই চিরচেনা নির্লিপ্ত অথচ আদেশ মাখা কণ্ঠস্বর শুনে মেঘ বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে। চোখের পলকও ফেলল না এক মুহূর্তের জন্য। এরপর নিজেকে স্থির করে মেঘ মৃদুস্বরে বলে উঠল, কেন? শ্রাবণ কোনো উত্তর দিল না। নিঃশব্দে মেঘের প্লেট থেকে খাবারটা নিজের প্লেটে তুলে নিল। এমন স্বাভাবিকভাবে শ্রাবণ এটা করেছে যেন এটাও নিত্যদিনের কাজ। এরপর শ্রাবণ আরেকটা প্লেট নিয়ে চিকেন বাদে অন্য আর খাবারগুলো তুলে দিতে লাগলো। মেঘ এখনও স্থির হয়ে বসে আছে। সবাই এবার নিজেদের খাবার ছেড়ে তাদের দুজনের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে। মূলত তারাও মেঘের মতো আসল ঘটনা জানতে যাচ্ছে। দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করে টেবিলের কাছে এগিয়ে আসে রাহেলা বেগম। ওদের দুজনের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, কি হয়েছে শ্রাবণ? শ্রাবণ কোনো কথা না বলে মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, যেটা দিয়েছে ওটা চুপচাপ খেয়ে নে। মেঘের ভীষণ রাগ হলো, সাথে কষ্টও পেল সে। এখন কি নিজের ইচ্ছে মতো সে খাবারও খেতে পারবে না নাকি? মেঘ আহত দৃষ্টিতে তাকালো রাহেলা বেগমের দিকে। মেয়ের অনুভূতি বুঝতে পেরে রাহেলা বেগম কিছুটা কড়া গলায় বলে উঠল, মেয়েকে তোর পছন্দ মতো খেতে দাও শ্রাবণ। শ্রাবণ খেতে খেতে নির্লিপ্তভাবে জবাব দিল, তোমার মেয়েকে কি আবারও হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা শখ জেগেছে তোমার মেজমা? শ্রাবণের কথা বুঝতে পারল না রাহেলা বেগম। মেঘও কিছু বুঝতে পারছে না। রাহেলা বেগম কিছুটা অবাক হয়ে বলে উঠল, চিকেনের একটা তরকারি খেলে কেউ অসুস্থ হয়ে যায় না শ্রাবণ? কিন্তু বাদাম খেলে যে তোমার মেয়ে অসুস্থ হয়ে যায় সেটা কি তুমি ভুলে গেলে? থমকালো রাহেলা বেগম। তাকালো চকচক করা খাবারটার দিকে। এবার রাহেলা বেগমের দিকে সোজাসুজি দৃষ্টিপাত করল শ্রাবণ। কঠোর গলায় চোয়াল খিচে বলে উঠল, আমি তো আগেই বলে দিয়েছিলাম এই বাড়িতে বাদামের কোনো কিছু কখনো রান্না হবে না। তাহলে একই ভুল আবার কিভাবে হলো? শ্রাবণের গর্জনে সকলেই কেঁপে উঠল, যেন কোনো সিংহ হুঙ্কার দিয়েছে। সকলে ভয়ার্ত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। মেঘ ভয়ে একেবারে কুঁকড়ে উঠল। রান্নাঘর থেকে সুইটি বেগম হাত কসলাতে কসলাতে বেরিয়ে এলো। এরপর নিচু কণ্ঠে বলে উঠল,
রান্নাটা আমি করেছিলাম শ্রাবণ। আসলে ঢাকায় আমরা এভাবে রান্না করি তো, তাই মেঘের ব্যাপারটা একেবারে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমি দুঃখিত। আফসানা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে শ্রাবণের উদ্দেশ্যে বলে উঠল, তোর ছোট মায়ের মনে ছিল না, বাদ দে, মেঘকে অন্য কিছু খেতে দে। বাড়ির সকলেই জানে মেঘের সব কিছুতে শ্রাবণ এরকম অতিরিক্ত রিয়েক্ট করে কোনো কারণ ছাড়াই। তবে এখন শ্রাবণের রাগ করাটা স্বাভাবিক। বাদামে মেঘের প্রচুর অ্যালার্জি রয়েছে, যার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তার ফলস্বরূপ সপ্তাহখানেক হসপিটালের বেডে শুয়ে কাটাতে হয়েছে মেঘকে। সেই থেকে শ্রাবণের কড়া বারণ, এ বাড়িতে বাদামের কোনো কিছুই রান্না হবে না। তবে সেই ঘটনার বেশ অনেক সময় হয়ে গিয়েছে, যা মোটামুটি সবাই ভুলতে বসেছে, এমনকি মেঘ নিজেও। কিন্তু শ্রাবণের মনে আছে সব কিছুই। মেঘের রন্ধে রন্ধে সব কিছুই জানা তার। যেন মেঘ নিজের শরীরে নয়, বরং শ্রাবণের শরীরে বাস করে। আর মেঘের থেকেও অধিক গুণ বেশি শ্রাবণ মেঘকে জানে। শ্রাবণ আবারও কিছু বলতে যাবে, কিন্তু মেঘ ভয়ার্ত দৃষ্টিতে হালকা মাথা দুলিয়ে শ্রাবণকে কিছু বলতে বারণ করে। সেদিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ে শ্রাবণ। এরপর শান্ত কণ্ঠে বলে উঠল, জলদি খেয়ে নে মেঘ। এক অদৃশ্য ঝড় এসে মেঘের সমস্ত অনুভূতিকে উড়িয়ে দিয়ে গেল। বুকের ভেতর ধুকপুক ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছে সে। শ্রাবণ এত কিছু কিভাবে জানে, কেন জানে? বারবার এসবই ঘুরপাক করতে লাগলো মেঘের মস্তিষ্কে। বাকিরা সবাই থমকে আছে। টেবিলের ওপার থেকে শ্রেয়া তাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আহিল তার ঠোঁট চেপে হাসি চাপার ব্যর্থ চেষ্টা করছে। আর মাহিত তো এতটাই অবাক যে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। বাড়িতে আসার পর থেকে সে শ্রাবণের একটার পর একটা কাণ্ড দেখছে আর রীতিমতো থতমত খাচ্ছে। আদিবাদ রাগে ফুঁসে। মেঘের প্রতি শ্রাবণের এত আদিক্ষেতা একেবারেই সহ্য হয় না তার। মেঘ কি বাচ্চা? নিজের খেয়াল নিজে রাখতে পারে না সে? ভাবতে ভাবতে নিজের জামার একাংশ সজোরে খিচে চেপে ধরে সে। কিন্তু শ্রাবণ একদম স্বাভাবিকভাবে খাওয়া চালিয়ে যাচ্ছে, যেন কয়েক সেকেন্ডের আগের ঘটনাটা আদৌ ঘটেনি। আর এটা যেন কোনো বিষয়ই না। মেঘ আর চোখে তাকালো শ্রাবণের দিকে। মেঘের ভেতরটা কেমন যেন দুলে উঠল। তার নিঃশ্বাস ভারী হতে শুরু করেছে। শ্রাবণের এমন স্বাভাবিক আচরণটাই তাকে আরও বেশি অস্থির করে তুলেছে। এটা কেমন অনুভূতি? কেন ওর শরীরের ভেতর অদ্ভুত এক ঝড় বয়ে যাচ্ছে? কেন মনে হচ্ছে শ্রাবণের এই ছোট্ট কাজটাও অনেক বেশি গভীর, অনেক বেশি ব্যক্তিগত? কেন মনে হচ্ছে এই মানুষটা ওর সীমার বাইরে থেকেও সবচেয়ে বেশি এই মানুষটাই ওকে আগলে রাখে? এতদিন ধরে সে নিজেকে বারবার বুঝিয়ে এসেছে এই শ্রাবণ ওর জন্য কিছু না, কিন্তু এই মানুষটা বারবার তাকে স্তব্ধ করে দিচ্ছে। এই মানুষটা কত কি জানে তার সম্পর্কে, কতটা আগলে রাখে তাকে, কতটা নিঃশব্দভাবে খেয়াল রাখে তার। এসব কি চাইলেও সে উপেক্ষা করতে পারবে? কখনোই না। এই যে যেমন এখন পারছে না। মেঘ নিজের কাঁপতে থাকা আঙুলগুলো শক্ত করে মুঠো চেপে ধরে মাথা নিচু করে নিল, যাতে কেউ তার চোখের এই অস্বাভাবিক আবেগ দেখতে না পারে। তার পাশেই শ্রাবণ এমন ভঙ্গিতে নিঃশব্দে খেতে লাগলো যেন সে কিছুই টের পাচ্ছে না। সে একদম নির্লিপ্ত মুখে খাওয়া চালিয়ে যেতে থাকলেও তার ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠেছে, যেন সে একদম হলফ করে বলতে পারবে মেঘ এখন ঠিক কী অনুভব করছে। শ্রাবণ মনে মনে আওড়ালো, তুই যতই নিজেকে আমার থেকে দূরে রাখিস না কেন ফুল, আমি তোকে আমার মতো করে আগলে রাখবো। তুই না বুঝলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। সবাই ধীরে ধীরে খাওয়া শেষে উঠে যেতে লাগলো। আদিবার রাগে গজগজ করতে করতে উঠে চলে গেল। আহিল আর শ্রেয়া তর্ক করতে করতে বসার ঘরে ঢুকলো, কিন্তু মেঘ এখনো বসে আছে খাবারের প্লেট সামনে নিয়ে। কিছু একটা ভাবছে সে। শ্রাবণ চেয়ার সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর এক ঝলক তাকালো মেঘের দিকে। এখনো বসে আছিস কেন? মেঘ কোনো উত্তর দিল না। মনে হচ্ছে সে কিছুই শোনেনি। মেঘকে এভাবে ভাবুক হয়ে বসে থাকতে দেখে শ্রাবণ এবার তার দিকে একদম গভীরভাবে তাকালো। মেঘের কপালের ভাঁজ, চোখের কোণে জমে থাকা অস্থিরতা, অস্বাভাবিক শরীরের নড়চড় সব স্পষ্ট বুঝতে পারছে শ্রাবণ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে একেবারে নিচু গলায় বলে উঠল, এখন কি আমার তোকে কোলে করে তুলে দিতে হবে? শ্রাবণ কথাটা একেবারে ফিস করে বলল, যাতে তা শুধু মেঘই শুনতে পায়। শ্রাবণের এমন কথায় বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে তার দিকে তাকালো মেঘ। হৃৎপিণ্ড যেন ধক করে উঠল তার। শ্রাবণ এক মুহূর্ত অপেক্ষা না করে একদম স্বাভাবিকভাবে পকেট থেকে ফোন বের করে সময় দেখল। তারপর নির্লিপ্তভাবে বলে উঠল, দেরি হচ্ছে, ঘুমাতে যা।
এরপরেও বসে থাকলে ভাববো আমার কোলে করেই যেতে মন চাইছে তোর। বলেই মেঘের কোনো প্রতিক্রিয়া দেখার অপেক্ষা না করেই সোজা উঠে চলে গেল। মেঘ হতভম্ব হয়ে বসে রইল। মনে হচ্ছে তার নিঃশ্বাসের সঙ্গে এক অদ্ভুত অস্থিরতা আটকে আছে। হৃৎপিণ্ডের অনিয়মিত গতির শব্দ ওর নিজের কানেই বাজতে লাগলো। শ্রাবণ তাকে জানিয়ে তার প্রতিটা শ্বাস, প্রতিটা ভুল, প্রতিটা অগোছালো সিদ্ধান্তের খেয়াল রাখে লোকটা। মেঘ প্রথমবারের মতো অনুভব করলো ও যতই দূরে থাকুক, যতই অস্বীকার করুক শ্রাবণের ছায়া থেকে, সে কখনোই বেরোতে পারবে না। শ্রাবণ সোজা গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ঘর জুড়ে নরম হলুদ আলো ছড়িয়ে আছে। জানালার পর্দা সামান্য দুলছে হালকা বাতাসে, কিন্তু ওর মন ঘরের ভিতর আটকে নেই, বরং কোথাও দূরে চলে গেছে। চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ালো শ্রাবণ। চারিপাশে রাতের গভীর নিস্তব্ধতা। শান্তিনিকেতনের ছাদে জ্বলতে থাকা হলুদ আলো দূর থেকে দেখা যাচ্ছে। রাত গভীর হলেও বাড়ির কোথাও কোথাও এখনো আলো জ্বলছে। শ্রাবণ এক গভীর শ্বাস নিল। ধীরে ধীরে নিজের হাতের দ্বারা বারান্দার রেলিং স্পর্শ করতে লাগলো সে। এরপরই আঙুলগুলো দৃঢ় হয়ে চেপে বসলো রেলিংয়ে। কোনো একটা কঠিন অনুভূতি ধীরে ধীরে চেপে ধরেছে তাকে। মেঘের অবাক চোখের সেই দৃষ্টিটা শ্রাবণের মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। কেনই বা যাবে? ও জানে মেঘ বিস্মিত। ও জানে এত নিখুঁতভাবে তার খেয়াল কিভাবে রাখে শ্রাবণ, এটাই ভাবছে নিশ্চয়ই মেঘ। গভীর নিস্তব্ধ বিষাদ মাখা এক চিলতে হাসি ফুটে উঠল শ্রাবণের ঠোঁটের কোণে। সে আকাশের দিকে তাকালো। তারার আলো খুবই ক্ষীণ, অন্ধকার যেন একটু বেশি গাঢ় হয়ে এসেছে আজ। কিন্তু শ্রাবণের মনে হচ্ছে এই অন্ধকারের গভীরতাও তার ভেতরের অন্ধকারের কাছাকাছি আসতে পারবে না। শ্রাবণ ধীরে ধীরে রেলিংয়ের নিচের দিকে তাকালো। মুহূর্তেই রেলিংয়ে রাখা আঙুলগুলো শক্ত হয়ে এলো তার। একটা পুরনো দমচাপা অনুভূতি বুকের ভেতর তোলপাড় শুরু করতে লাগলো। একটা স্মৃতি, একটা অতীত। শ্রাবণের চোখের সামনে এক টুকরো ছবি ভাসছে। একটা অন্ধকার বিষাদমাখা অতীত, যা মুহূর্তেই এক ঝড় বইয়ে দিয়েছিল তার জীবন জুড়ে। দূর করে দিয়েছে তার ফুলকে। যাকে আগলে নিজের কাছে রাখতে চেয়েছে সারা জীবন, তাকেই সবচেয়ে বেশি দূরে সরিয়ে দিয়েছে। যেই অন্ধকার অতীতের জন্য তাকে কিছুতেই মেনে নিতে পারছে না মেঘ। মেঘ ভয় পায় শুধু শ্রাবণকে নয়, ভয় পায় নিজের অনুভূতিকেও। ও বুঝতে চায় না, বুঝলেও স্বীকার করতে চায় না। শ্রাবণ চোখজোড়া বন্ধ করে এক দীর্ঘশ্বাস নিল। তখনই তার মানসপটে আবারও ভেসে উঠল সেই অতীত। ফট করে চোখের পাতা খুলে ফেলল শ্রাবণ। না, এখনই না। শ্রাবণ জোর করে অতীতের স্মৃতিগুলো সরিয়ে দিল মন থেকে। আজ নয়, অন্তত এই মুহূর্তে তো নয়ই। এই মুহূর্তে সে তার ফুলের কথা ছাড়া আর কিছুই ভাবতে চায় না। ওর মানসপটে মেঘের বিস্ময় মাখা দৃষ্টি ঝলকে উঠল। শ্রাবণ নিজের সাথে বিড়বিড় করে বলে উঠল, তুই যতই আমার থেকে দূরে যাবি, আমি তত বেশি তোর কাছে আসব। দূরে সরে যেতে যেতে যখন তুই হাঁপিয়ে যাবি, তখন আমি তোকে নিজের কাছে আগলে নিব ফুল। বলতে বলতে শ্রাবণের ঠোঁটে মৃদু এক নিঃশব্দ অথচ গভীর হাসি ফুটে উঠল। এই লড়াই একদিন শেষ হবে, আর তার ফুল তাকে ঠিক একদিন নিজের করে নেবে। বাহু গুটিয়ে হাঁটুর উপর মাথা রেখে জানালার পাশে বসে আছে মেঘ। রাত অনেক হয়েছে, পুরো শান্তিনিকেতন ঘুমিয়ে আছে, কিন্তু তার চোখে বিন্দুমাত্র ঘুমের লেশ নেই। হৃৎপিণ্ডে তার অদ্ভুত এক অস্থিরতা। মেঘের মনে হচ্ছে আজ রাতে আবারও সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছে ও, যেখানে প্রতি মুহূর্তে আজকে বোঝাতে হয় কিছুতেই দুর্বল হওয়া যাবে না, কিছুতেই নিজের অনুভূতি স্বীকার করা যাবে না। কিন্তু কেন? কারণ একটাই, অতীত। মেঘ চোখ বন্ধ করে নিল, তবুও স্মৃতির ঢেউগুলো একে একে মনের দরজা ভেঙে ঢুকে পড়তে লাগলো। তার মানসপটে পুরনো স্মৃতি ভেসে উঠতেই কেঁপে উঠল মেঘ। শরীরটা আরও গুটিয়ে নিল নিজের মধ্যে। না, কিছুতেই সে নিজের অনুভূতি স্বীকার করবে না, কিছুতেই না। শ্রাবণের সেই নিখুঁত খেয়াল, ওর প্রতি সেই গভীর দৃষ্টি, ওর অধিকারবোধ, সব কিছুই যেন মেঘকে কোনো খাঁচায় বন্দি করে ফেলেছে, যেখানে থেকে পালিয়ে যাওয়া দুঃসহ ব্যাপার। সব কিছু এত সত্যি, এত বাস্তব, অথচ এত বিপজ্জনক। কেন? মেঘ ভাবতে লাগলো, সত্যি কি সে শ্রাবণকে ভয় পায়, নাকি নিজের অনুভূতিগুলোকেই ভয় পায়? নিজের হাত জোড়া মুঠো করে ফেলল মেঘ। শরীরটা কেমন যেন শক্ত হয়ে এলো তার। এই ভালোবাসা, এই অধিকারবোধ, কোনো কিছুই নিরাপদ নয়, কোনো কিছুই সত্যি নয়। সব মিথ্যা, সব নাটক। অভিনয় করছে তার সাথে শ্রাবণ, নিশ্চিতভাবে অভিনয় করছে। এই ভালোবাসা মানেই আগুনের দিকে এগিয়ে যাওয়া, যে আগুন একবার দগ্ধ করলে পালানোর আর কোনো উপায় থাকবে না।
মেঘের সকালটা শুরু হলো বেশ এলোমেলোভাবে। রাতে দেরিতে ঘুমানোর তরুণ সকালবেলা ঘুম থেকে দেরিতে ওঠা, তাড়াহুড়ো করে তৈরি হওয়া, সব মিলিয়ে মন মেজাজ একদমই ভালো নেই তার। তাড়াহুড়ো করে বেরিয়ে শান্তিনিকেতনের উঠোন পেরিয়ে গেট পর্যন্ত আসতে দেখতে পেল শ্রাবণ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। সকালবেলা শ্রাবণের মুখোমুখি হতে একদম ইচ্ছে ছিল না মেঘের, কিন্তু কিছু করারও নেই। ওর জন্যই অপেক্ষা করছে শ্রাবণ। এই মুহূর্তে শ্রাবণের সাথে কোনো কথা বাড়াতে চায় না সে, তাই চুপচাপ মুখ কাঁধো করে গাড়িতে উঠে বসলো মেঘ। তা দেখে কিছুটা অবাক হলো শ্রাবণ। প্রতিদিন কোনো না কোনো কাহিনী বাঁধানো মেয়ে আজ হঠাৎ এত নিরিবিলি ভঙ্গিতে সব করে যাচ্ছে, কেমন যেন অদ্ভুত ঠেকছে শ্রাবণের কাছে। আর কিছু না বলে নিজেও গাড়িতে চেপে বসে শ্রাবণ। গাড়ি চলতে শুরু করেছে। জানালার পাশ দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকলেও মেঘের মন অন্য কোথাও নিবদ্ধ। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কাল রাতের কথা। নিজেকে যথাসম্ভব শ্রাবণের থেকে দূরে রাখতে হবে। গলে গেলে কিছুতেই চলবে না তার, প্রয়োজনে একেবারে এড়িয়ে চলবে তাকে। এসব ভাবনা চিন্তার মাঝেই ডুবে আছে মেঘ। পড়াশোনার কি অবস্থা তোর? শ্রাবণের প্রশ্নে চমকে উঠল মেঘ। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে। মূলত সে বোঝার চেষ্টা করছে শ্রাবণ আসলে কি বলেছে। এরপর সংযত হয়ে মেঘ বলে উঠল, ভালোই। তোর হাবভাব দেখে তো মনে হচ্ছে না তেমন কিছু পড়িস। মেঘ বিরক্ত হয়ে তাকালো শ্রাবণের দিকে, কিন্তু শ্রাবণ নির্বিকার। গাড়ি চালাতে চালাতে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলে যাচ্ছে। তোমার এত জানা দরকার নেই। বিরক্ত ভঙ্গিতে বলে উঠল মেঘ। শ্রাবণের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। তা দেখে মেঘের আর কিছু বলার ইচ্ছে হলো না। জানালার বাইরে তাকিয়ে রইল সে। গাড়ি এসে ভার্সিটিতে পৌঁছতেই হন হন করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো মেঘ। শ্রাবণও ধীর পায়ে নামলো গাড়ি থেকে। মেঘ চলে যেতে নিলে পেছন থেকে শ্রাবণ বলে উঠল, আমার সাথেই বাড়িতে যাবি, মনে থাকে যেন। মেঘ বিরক্ত হয়ে তাকালো শ্রাবণের দিকে। এরপর রুষ্ট কণ্ঠে বলে উঠল, আমি একাই যেতে পারবো, তোমার এত কষ্ট করতে হবে না। তোর মতামতের গুরুত্ব আমি কবে থেকে দিতে শুরু করলাম আবার? তোকে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। বলেই গটগট করে হেঁটে চলে গেল শ্রাবণ। মেঘ কিছুক্ষণ তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে। লোকটা এত ঠান্ডা মাথায় এত কিছু বলে দেয়, যেন ওর না বলার কোনো অধিকার নেই। মেঘ দাঁতে দাঁত চেপে রাগ সামলালো। এরপর হাঁটতে শুরু করলো ক্যাম্পাসের ভিতর। মেঘ আজ একটু বেশি ক্লান্ত। কাল থেকে শ্রাবণের জন্য তার মুড খারাপ হয়ে আছে। শ্রাবণ বরাবরই ওর ব্যাপারে মাত্রাতিরিক্ত প্রোটেক্টিভ, কিন্তু সেটার ফলাফল সবসময় মেঘের পক্ষে যায় না। এসব ভাবতে ভাবতেই বিরক্ত হয়ে করিডোরে দাঁড়িয়ে আছে মেঘ। আজ রুহি আসেনি, বলেছিল আসবে, তবে কি যেন গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেল তার, তাই আর আসা হয়নি। করিডোরে বাতাসটা একটু বেশি, তাই নিঃশব্দে সেখানেই দাঁড়িয়ে রইল মেঘ। তুমি মেঘ, তাই না? আচমকা এক মেয়েলি কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে তাকালো মেঘ। লাল কালো কম্বিনেশনের একটা শাড়ি পরে একটা মেয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে খারাপ না, বরং বেশি আকর্ষণীয়। ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু অন্য ডিপার্টমেন্টের হবে হয়তো, কারণ মেঘ ওকে ঠিকমতো চেনে না। মেয়েটা আবারও হেসে বলে উঠল, তুমি মেঘ, তাই না? মেঘ বিরক্তি চেপে মাথা নেড়ে বলে উঠল, হ্যাঁ বলুন। মেয়েটা একটু ইতস্তত করতে লাগলো, তারপর একগাল মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, স্যার তোমার কাজিন, তাই না? মেঘের ফ্রু কুচকে গেল। মৃদু কণ্ঠে আওড়ালো, স্যার। মানে শ্রাবণ স্যার? হুম। ওনার কোনো গার্লফ্রেন্ড আছে? মেয়েটা সরাসরি প্রশ্ন করে বসলো মেঘকে। মেঘ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মনের মধ্যে যেন কোথাও কাটা ফুটে উঠল তার। এই মেয়ে শ্রাবণের সম্পর্কে জানতে চাইছে কেন? নিজেকে সামলে মেঘ বলে উঠল, আপনি এই প্রশ্ন আমাকে কেন করছেন? মেঘ ঠান্ডা গলায় কথাটি বলে উঠল, যদিও ভেতরে ভেতরে কিছু একটা গরম হয়ে উঠছিল তার। মেঘের কথায় মেয়েটা লাজুক হেসে বলে উঠল, আসলে আমি স্যারকে পছন্দ করি, বুঝতেই তো পারছো, কিন্তু উনি এত গম্ভীর, কিছুই বোঝা যায় না। তাই ভাবলাম তুমি তো স্যারের ডিপার্টমেন্টেই পড়ো, আর স্যারের কাজিনও হও, হয়তো তুমি কিছু জানো। মেঘের গলার ভিতর মনে হচ্ছে কিছু আটকে গেল। শ্রাবণ? অন্য কোনো মেয়ের ব্যাপারে? না, অজান্তেই এটা সহ্য হচ্ছে না মেঘের। ওর জলখানা শক্ত হয়ে এলো। কিছুটা গম্ভীর গলায় বলে উঠল, ওনার সম্পর্কে আমার এসব জানার দরকার নেই। আর তাছাড়া স্যার ব্যক্তিগত বিষয়ে কারোর সঙ্গে কথা বলেন না, আর আমার মনে হয় না উনি আমাকে পাত্তা দেবেন। মেয়েটা একটু লজ্জা পেল, কিন্তু তবুও হাল ছাড়ল না। তবুও
তুমি যদি একটু হেল্প করতে। মেঘ এবার পুরোপুরি বিরক্ত হয়ে গেল। শ্রাবণ ওর তার জন্য অন্য কেউ ভাবছে, এটা কি আদৌ সহ্য করা যায়? মেঘ চোখ সরু করে বলে উঠল, আমি কিছু বলতে পারবো না। তবে যদি আপনি এতই আগ্রহী হন, নিজেই গিয়ে জিজ্ঞেস করুন। কিন্তু আমার ধারণা আপনার প্রশ্ন শুনেই স্যার আপনাকে ক্লাস থেকে বের করে দেবেন। মেয়েটা এবার সত্যি চুপ করে গেল। কয়েক সেকেন্ড পরে বিড়বিড় করে বলল, বুঝতে পারছি, উনি আসলেই বেশ কঠিন মানুষ। ঠিক আছে, ধন্যবাদ। বলেই মাথা